তো আমরা পড়াইছিলাম কি এই কোষ বিভাজন। কোষ বিভাজন কোষ বিভাজন কত প্রকার? কোষ বিভাজন হচ্ছে 3 প্রকার। কোষ বিভাজন পড়াইছিলাম 3 প্রকার। একটা ছিল অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস, আর একটা ছিল মাইটোসিস, আর একটা ছিল মিউসিস। তাহলে কোষ বিভাজন কত প্রকার? কোষ বিভাজন হচ্ছে 3 প্রকার। কি কি? একটা হচ্ছে অ্যামাইটোসিস, একটা হচ্ছে মাইটোসিস, আরেকটা কি বলতো? মিউসিস। অ্যামাইটোসিসের আরেকটা নাম ছিল, এটা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। এটার আরেকটা নাম কি? প্রত্যক্ষ কোষ বিভাজন। তারপর মাইটোসিস কোষ বিভাজনের আরেকটা নাম ছিল, সেটা হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন। সমীকরণিক কোষ বিভাজন। এবং মিওসিস কোষ বিভাজনের আরেকটা নাম ছিল, সেটা হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন। তাহলে দেখো কোষ বিভাজন হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন, বা এটাকে বলে প্রত্যক্ষ কোষ বিভাজন। এটাকে কেন প্রত্যক্ষ কোষ বিভাজন বলে? আমরা এটা অলরেডি পড়ে আসছি, এটা গত ক্লাসে আমি পড়াইছিলাম। এখানে হচ্ছে সরাসরি কোষটা বিভাজিত হয়ে দুইটা মাতৃকোষ, দুইটা অপত্য কোষ তৈরি হয়, যার কারণে এটা হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন বা প্রত্যক্ষ কোষ বিভাজন। তারপর হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন, এটাকে আবার বলে সমীকরণিক কোষ বিভাজন। কেন এটাকে সমীকরণিক কোষ বিভাজন বলে? কারণ এখানে ক্রোমোজোম সংখ্যা কি থাকে বলতো? সমান থাকে। মানে মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা যা, অপত্য কোষেও ক্রোমোজোম সংখ্যা তা, সেজন্য এটাকে বলে সমীকরণিক, উভয় পাশে সেম, সেজন্য এটাকে বলে সমীকরণিক কোষ বিভাজন। তারপরে যেটা পড়াইছি সেটা হচ্ছে মিউসিস কোষ বিভাজন। মিউসিস কোষ বিভাজনের আরেকটা নাম কি? হ্রাসমূলক কোষ বিভাজন। কেন? কারণ এটা আমরা পড়বো, এটা হচ্ছে মাতৃকোষ থেকে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হ্রাস পায়। মানে মাতৃকোষে যতটা থাকবে অপত্য কোষে তার অর্ধেক হয়ে যায়। সেজন্য মিউসিস কোষ বিভাজনকে কি বলা হয়? হ্রাসমূলক কোষ বিভাজন। তাহলে এই অ্যামাইটোসিস কোষ বিভাজনটা আমরা অলরেডি পড়ে ফেলছি। এখন পড়বো হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। এর আগে আমরা কোষ চক্রটা পড়ছিলাম গত ক্লাসে, এবং মিউসিস কোষ বিভাজনটা সবার পরে পড়বো। তাহলে এখন যেটা পড়বো সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। আমাদেরকে কিন্তু ক্লাস শেষে নোট দেখানো লাগবে, বুঝতে পারছো? ক্লাস শেষে হচ্ছে নোটের পিডিএফটা গ্রুপে দিয়ে দিবা, যে ক্লাস করছি এটা হচ্ছে ক্লাস লেকচারটা, লেকচারের নোট, এটা কিন্তু দিয়ে দিতে হবে ক্লাসের পরপরই। তুমি এটা হচ্ছে আমাদের যে প্রাইভেট গ্রুপটা আছে ওখানে কি করে দিবা? সাবমিট করে দিবা। তাহলে এখন কি পড়বো বলো তো? এখন পড়বো মাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন। তাহলে মাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন। দেখো মাইটোসিস কোষ বিভাজনকে কি বলা হয়? সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। কেন বলা হয় সেটা কিন্তু অনুধাবনমূলকে আসতে পারে, আবার এমসিকিউতেও আসতে পারে। তো তোমরা হচ্ছে দুভাবে শিখে রাখবা। এমসিকিউতে আসলে আসবে যে মাইটোসিস কোষ বিভাজনের অপর নাম কি, বা কোনটিকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। আর অনুধাবনমূলকে আসলে আসবে মাইটোসিসকে কেন সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। কেন? কারণ অপত্য কোষে ক্রোমোজোম যা, বা মাতৃকোষে ক্রোমোজোম যা, অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা তা, যেহেতু সমান থাকে, হ্রাস পায় না বা বৃদ্ধি পায় না, তাই মাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন। তো দেখো মাইটোসিস কোষ বিভাজনের মেইনলি কয়টা ধাপ? তোমরা 9-10 এ সরাসরি পড়ে আসছিলাম মাইটোসিস কোষ বিভাজনের 5টা ধাপ। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ পড়ে আসছিলাম। কিন্তু মেইনলি মাইটোসিসের ধাপ হচ্ছে 2টা। ধাপ কয়টা? ধাপ হচ্ছে 2টা। একটাকে বলে ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস, আর একটাকে বলে সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের ধাপ কয়টা? ধাপ হচ্ছে মেইন 2টা। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। আচ্ছা, ক্যারিও মানে মনে রাখবা নিউক্লিয়াসকে বোঝায়। এখানে বায়োলজিতে এই ওয়ার্ডটা মানে নিউক্লিয়াসকে বোঝায়। তাহলে ক্যারিও মানে কাকে বোঝায়? ক্যারিও মানে নিউক্লিয়াসকে বোঝায়।
তোমরা বায়োলজিতে যেখানে এই ওয়ার্ডটা পাবা মনে রাখবা ক্যারিও মানে নিউক্লিয়াসকে বোঝাচ্ছে, মানে নিউক্লিয়াস রিলেটেড কিছু বোঝাচ্ছে। তাহলে ক্যারিওকাইনেসিস মানে কি? নিউক্লিয়াসের বিভাজন, নিউক্লিয়াসের বিভাজন। আর সাইটোকাইনেসিস মানে কি? সাইটো মানে সাইটোপ্লাজম, তাহলে সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের, সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের দুইটা ধাপ, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে ক্যারিও মানে নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াসের বিভাজন। আর সাইটোকাইনেসিস মানে কি? সাইটোপ্লাজমের বিভাজন। মানে আগে কি হবে? ক্যারিওকাইনেসিস, পরে হবে সাইটোকাইনেসিস। মানে আগে হবে নিউক্লিয়াসের বিভাজন, পরে হবে সাইটোপ্লাজমের বিভাজন। এখন তোমরা 9-10 এ পড়ে আসছিলে যে 5টা ধাপ, এখন এই ধাপগুলো আসবে। তাহলে দেখো ক্যারিওকাইনেসিসের ধাপ হচ্ছে 5টা। বুঝতে পারছো এই ক্যারিওকাইনেসিসের ধাপ কয়টা? 5টি ধাপ। তোমরা যে ধাপটা পড়ে আসছো সেটা হচ্ছে ক্যারিওকাইনেসিসের ধাপ। তাহলে ক্যারিওকাইনেসিসের ধাপ হচ্ছে 5টা। কি কি? একটা হচ্ছে প্রোফেজ, এগুলার বাংলা নামগুলোও লাগবে। তাহলে প্রোফেজ বা কি বলতো, আদি পর্যায়, প্রোফেজ বা আদি পর্যায়। তারপর প্রোমেটাফেজ বা আদি মধ্য পর্যায়। তারপর হচ্ছে মেটাফেজ, মেটাফেজ বা মধ্য পর্যায়। তারপর অ্যানাফেজ, অ্যানাফেজ বা গতি পর্যায়, অ্যানাফেজ বা গতি পর্যায়। তারপর টেলোফেজ বা অন্ত পর্যায়, অন্ত পর্যায়। তাহলে এই ক্যারিওকাইনেসিসের ধাপ কয়টা? এই ক্যারিওকাইনেসিসের ধাপ হচ্ছে 5টা। কি কি? একটা হচ্ছে প্রোফেজ বা আদি পর্যায়, মানে প্রথম পর্যায়। তারপর প্রোমেটাফেজ হচ্ছে আদি মধ্য পর্যায়, মেটাফেজ মধ্য পর্যায়, অ্যানাফেজ গতি পর্যায়, টেলোফেজ অন্ত পর্যায়। তাহলে এই 5টা ধাপের এই নামগুলোর সাথে বাংলা নামগুলোও লাগবে। বুঝতে পারছো? আর আমি এটা বলতে চাচ্ছি যে আমি যে পড়াচ্ছি সেটা হচ্ছে আমি নোট করে তারপর হচ্ছে বিভিন্ন বই ঘেটে তোমাদেরকে এগুলা করাচ্ছি। তো আমারটা যদি পড়ো তাহলে তোমার আর কিছু পড়া লাগবে। তুমি এতটুকু মানে আমি যতটুকু পড়াচ্ছি এতটুকু পড়লেই তুমি 90% কমন পাবা। আমি তোমাদেরকে এই এনশিওর করতেছি। এটা বলে যে আমি এগুলা পড়াচ্ছি আমার নোট থেকে, এতদিন নোট করছি, প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের বই থেকে। তো তোমরা যদি আমি যা পড়াচ্ছি এতটুকু পড়ো তাহলে তুমি পরীক্ষাতে 90% মার্ক পাবা, আমি শিওর। ঠিক আছে? তো যা পড়াচ্ছি অন্তত সেটা পড়ো, এর বাড়তি পড়লেও সমস্যা নেই, বেশি পড়লে তো সমস্যা নেই। তুমি আমি যতটুকু পড়াচ্ছি সেতটুকু আগে আমাকে কমপ্লিট করে দাও, তারপর তুমি এক্সট্রা পড়ো, আমার কোনো সমস্যা নেই। তাহলে এখন যে 5টা ধাপ পড়াইলাম, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলো এখন ডিটেলস বলবো। এগুলো হচ্ছে সৃজনশীলে বা এমসিকিউতে আসবে। তো তাহলে প্রথমে প্রোফেজ দিয়ে শুরু করি। প্রোফেজ, প্রোফেজ। এখন দেখো প্রোফেজে যে ঘটনাগুলো ঘটে তার বিপরীত ঘটনা ঘটে টেলোফেজে, সেজন্য প্রোফেজ আর টেলোফেজটা একসাথে করে ফেলবো। দেখো প্রোফেজ ধাপে যে ঘটনাগুলো ঘটে টেলোফেজ ধাপে তার বিপরীত ঘটনা ঘটে। তোমরা 9-10-এও একটু একটু পড়ে আসছো, তাই বললাম যে প্রোফেজে যে ঘটনা ঘটে টেলোফেজে তার বিপরীত উল্টা ঘটনা ঘটে। তো সেজন্য প্রোফেজের সাথে আমরা টেলোফেজটা পড়ে ফেলবো, তাহলে মনে থাকবে বেশি। তাহলে চলো এখানে কি কি হয়। প্রোফেজে প্রথমে যেটা হয় সেটা হচ্ছে এটা মনে রাখবা, এই প্রোফেজটা হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। এই প্রোফেজটা হচ্ছে, তাহলে প্রোফেজ সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। যদি এমসিকিউতে আসে যে সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কোনটা, তাহলে হবে প্রোফেজ। প্রোফেজ হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। এখানে কি হয়? এখানে জল বিয়োজন, জল বিয়োজন বা ডিহাইড্রেশন, ডিহাইড্রেশন শুরু হয়। তাহলে এখানে যদি জল বিয়োজন হয়
তাহলে টেলোফেজে তার উল্টা, তাহলে এখানে জল বিয়োজন মানে ওখানে জল যোজন হবে। তাহলে এখানে কি হবে, এখানে জল যোজন বা হাইড্রেশন শুরু হয়। তাহলে প্রোফেজ ধাপে কি হয়, প্রোফেজ ধাপে হচ্ছে জল বিয়োজন বা ডিহাইড্রেশন শুরু হয়। তাহলে টেলোফেজে হবে তার উল্টা, এখানে হবে জল যোজন বা হাইড্রেশন। কয়েকটা কিন্তু ইংলিশ নামও তোমাদের লাগবে, বুঝতে পারছো, তোমাদের ইংলিশ নামও কয়েকটা লাগবে। এখানে ক্রোমোজোম গুলা কি হয়, প্রোফেজ ধাপে ক্রোমোজোম গুলো খাটো ও মোটা হয়। প্রোফেজ ধাপে ক্রোমোজোম গুলো কি হয়, খাটো ও মোটা হয়। তাহলে টেলোফেজ ধাপে তার উল্টা হবে, এখানে হবে ক্রোমোজোম গুলো কি চিকন ও লম্বা হয়। ঠিক আছে, চিকন ও কি হয়, লম্বা হয়। তাহলে এখানে হবে ক্রোমোজোম গুলো লম্বা ও চিকন হয়। তাহলে দেখো, প্রোফেজ ধাপে ক্রোমোজোম গুলো খাটো আর মোটা হয়, তাহলে টেলোফেজ ধাপে তার উল্টা হবে, এখানে কি হবে, লম্বা ও চিকন হবে। তারপর এখানে ক্রোমোজোম গুলো রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। প্রোফেজ ধাপে কি হয়, ক্রোমোজোম গুলোর রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। প্রোফেজ ধাপে কি হয়, ক্রোমোজোম গুলোর রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে প্রোফেজ ধাপে ক্রোমোজোম গুলোর রং ধারণ ক্ষমতা কি হয়, বৃদ্ধি পায়। এখানে কি হয়, এখানে হচ্ছে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলভে। আচ্ছা দেখো তো নিচ পর্যন্ত লেখা দেখা যাচ্ছে কিনা, নিচ পর্যন্ত লেখা দেখা যাচ্ছে। তাহলে এখানে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলভের বিলুপ্তি ঘটতে থাকে। তাহলে এখানে কি হয়, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলভের কি বিলুপ্তি ঘটতে থাকে। আর এখানে কি হয়, এখানে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলভের পূর্ণ আবির্ভাব ঘটে। তাহলে প্রোফেজে কি হয়, প্রোফেজে হচ্ছে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলভের বিলুপ্তি ঘটে। তাহলে এর উল্টাটা হবে টেলোফেজে, ও এখানে কি হবে, এখানে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলভের আবির্ভাব ঘটে, আর এখানে হচ্ছে বিলুপ্তি ঘটে। আচ্ছা দেখো, নিউক্লিয়াসের আমরা আশা করি নিউক্লিয়াসটার গঠন সম্পর্কে জানি। নিউক্লিয়াসে কি হয়, নিউক্লিয়াসের অংশগুলা কি কি বলো তো, মনে আছে? এটা যদি নিউক্লিয়াসটা হয়, নিউক্লিয়াসের ভেতরে একটা গোলাকার বস্তু থাকে, এটার নাম হচ্ছে নিউক্লিওলাস। আর এই যে রন্ধ্রগুলো থাকে বা ছিদ্রগুলো থাকে, এগুলোর নাম কি ছিল, এগুলোর নাম ছিল নিউক্লিয়ার রন্ধ্র। তারপরে এই যে এই ঝিল্লিটা, এটার নাম কি ছিল, নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার ঝিল্লি। এটার নাম কি ছিল, নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার ঝিল্লি। আর এখানে অনেকগুলা ক্রোমাটিন তন্তু থাকতো, এগুলার নাম কি, এগুলার নাম হচ্ছে ক্রোমাটিন তন্তু। তাহলে দেখো, এটা হচ্ছে নিউক্লিয়াসের গঠনটা, যেটা তোমরা 9-10-এ পড়ে আসছো। তাও আমি একটু দেখাই দিলাম যাদের মনে নাই।
যে এইগুলা যে আছে, এই যে পর্দাগুলা, এটার নাম হচ্ছে নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার ঝিল্লি। কিন্তু এখানে এসে এটাকে বলে নিউক্লিয়ার এনভেলপ। মানে নিউক্লিয়ার এনভেলপ কথাটা হচ্ছে আনকমন লাগতে পারে, এটা আসলে বোঝাচ্ছে নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার ঝিল্লিকে। বুঝতে পারছো যে নিউক্লিয়ার এনভেলপ মানে কি? নিউক্লিয়ার এনভেলপ মানে নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার ঝিল্লি। তারপর গোলাকার যে বস্তুটা থাকে সেটা হচ্ছে নিউক্লিওলাস। তারপর সুতার মতো থাকে তন্তু, এটার নাম হচ্ছে ক্রোমাটিন তন্তু। আর যে রন্ধ্রগুলো থাকে বা ছিদ্রগুলো থাকে সেটার নাম হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। তো এই যে নিউক্লিয়াসের গঠনটা, তোমাদের এটা হচ্ছে বেসিক, যেটা 9-10 পড়ে আসছো, তাও তোমাদের যাতে বুঝতে কষ্ট না হয় সেজন্য আমি আবার বলে দিছি। তাহলে দেখো তোমাদের এই যে এটা লেখা হয়েছে কিনা। এতটুকু লেখা হলে আমাকে জানাও, আমি মুছে দিয়ে পরেরটা শুরু করবো। এতটুকু লেখা হয়েছে? সাউন্ড কি ঠিকঠাক আছে? লেখা বোঝা যাচ্ছে? তাহলে লেখা শেষ, আমি এতটুকু মুছে দিই। আমি মুছে দেওয়ার আগে আবার একটু রিপিট করি। দেখো প্রোফেজ, এই প্রোফেজ ধাপটা হচ্ছে প্রথম ধাপ। মাইটোসিসের কি বলতো? প্রথম ধাপ প্রোফেজ। আর শেষ ধাপ কি? টেলোফেজ। যেহেতু প্রোফেজে যা ঘটে তার উল্টা ঘটনা টেলোফেজে ঘটে, তাই এই দুইটা আমি একসাথে করে পড়াই দিচ্ছি। তোমরা আবার ভাবিও না যে প্রোফেজের পরের ধাপ হচ্ছে টেলোফেজ, আমি এটা বোঝানোর জন্য লেখাচ্ছি। তারপরে প্রোফেজ হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়, এটা এমসিকিউতে আসে। সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কোনটা? সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় হচ্ছে প্রোফেজ, এটা হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। তারপর প্রোফেজে যে ক্রোমোজোম গুলো থাকে বা ক্রোমাটিড গুলো থাকে, এখানে জল বিয়োজন বা ডিহাইড্রেশন শুরু হয়। তাহলে প্রোফেজে কি হয়? প্রোফেজে জল বিয়োজন বা ডিহাইড্রেশন হয়। তাহলে টেলোফেজে তার উল্টা হবে, জল যুজন বা হাইড্রেশন শুরু হয়। জল যুজন বা হাইড্রেশন শুরু হয়। তারপর এখানে ক্রোমোজোম গুলো খাটো এবং মোটা হয়। প্রোফেজে ক্রোমোজোম গুলো খাটো এবং মোটা হয়। তাহলে টেলোফেজে হবে উল্টা, ক্রোমোজোম গুলো লম্বা ও চিকন। তাহলে প্রোফেজে হবে ক্রোমোজোম গুলো খাটো ও মোটা, টেলোফেজে হবে ক্রোমোজোম গুলো লম্বা ও চিকন। তারপরে প্রোফেজ ধাপে ক্রোমোজোম গুলোর রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। রং ধারণ ক্ষমতা কি পায় বলতো? বৃদ্ধি পায়। প্রোফেজ ধাপে ক্রোমোজোম গুলোর রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, যার কারণে ক্রোমোজোম গুলো স্পষ্ট দেখা যায়, কারণ ওদের রং ধারণ ক্ষমতাটা বৃদ্ধি পায়। তারপর প্রোফেজে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপের মানে নিউক্লিয়ার পর্দার বিলুপ্তি ঘটতে থাকে। বিলুপ্তি ঘটতে থাকে, দেখো সম্পূর্ণ কিন্তু ঘটে না, ঘটতে থাকে। এই এই ওয়ার্ড গুলো ভালো করে লক্ষ্য রাখতে হবে, এগুলা থেকে বোর্ডে এডমিশনে বলো সব জায়গায় পেছাবে যে ঘটতে থাকে, ঘটে যায়। ঠিক আছে? এই প্রোফেজ ধাপে কি হয়? প্রোফেজ ধাপে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটতে থাকে। যদি ঘটতে থাকে বলে তখন দাগাবা প্রোফেজ। আর এখানে কি হয়? টেলোফেজে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপের পূর্ণ আবির্ভাব ঘটে, আগে যে বিলুপ্ত হয়ে গেছিল সেটার পূর্ণ আবির্ভাব ঘটে। তারপর প্রোফেজ ধাপে কি হয়? এখানে কি হয়? এখানে স্পিন্ডল ফাইবার
স্পিন্ডল ফাইবার সৃষ্টির সূচনা ঘটে। এখানে কি হয়, প্রোফেজ ধাপে স্পিন্ডল ফাইবার সৃষ্টির সূচনা ঘটে। আর তাহলে ওখানে কি হবে, ওখানে স্পিন্ডল ফাইবার ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। স্পিন্ডল ফাইবার ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়, তাহলে প্রোফেজ ধাপে স্পিন্ডল ফাইবার সৃষ্টির সূচনা ঘটে আর টেলোফেজ ধাপে স্পিন্ডল ফাইবার সৃষ্টি বিলুপ্ত হয়ে যায়। দেখো আমরা নিউক্লিয়াসের গঠনটা তো 9 থেকে একটু দেখে আসছি, আমি এটা হচ্ছে আবার একটু রিপিট করতেছি তোমাদের বেসিকটা যেন ক্লিয়ার হয়। বেসিকটা ক্লিয়ার না হলে বুঝতে সমস্যা হবে। এখন মনোযোগ দিয়ে খেয়াল করো, ঠিক আছে? আমি যখন বুঝাবো তুমি বুঝবা, আমি তো লেখার টাইম দিই তখন লিখবা। বুঝতে পারছো যে? তাহলে এখন দেখো, এই যে নিউক্লিয়াসটা, নিউক্লিয়াসের গঠনটা যদি আমি আঁকতে যাই তাহলে এরকম হয়। তোমরা 9, 10 এটা অনেক পড়ে আসছো, তাও আমি একটু তোমাদের জন্য বলে দিচ্ছি। তাহলে দেখো, তারপরে এই নিউক্লিয়াসটির ভেতরে একটা গোলাকার বস্তু থাকে, এরপর এরকম করে তন্তু থাকে, তন্তু। তাহলে দেখো এই যে পর্দাগুলা, এই পর্দাগুলার নাম কি? নিউক্লিয়ার পর্দা। এই সম্পূর্ণটা হচ্ছে নিউক্লিয়াস। এই সম্পূর্ণটা কি? এই সম্পূর্ণটা হচ্ছে নিউক্লিয়াস। তারপরে এই যে নিউক্লিয়াসের এই যে পর্দা আছে না, এই যে পর্দা, এই পর্দাগুলোর নাম কি? এই পর্দাগুলোর নাম হচ্ছে নিউক্লিয়ার পর্দা। এই পর্দাগুলোর নাম কি? নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার ঝিল্লি। এখন এসে এই নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার ঝিল্লিরই আরেকটা নাম হচ্ছে কি? নিউক্লিয়ার এনভেলপ। নিউক্লিয়ার এনভেলপ। যাক, বুঝতে পারছো যে 9, 10 বা এইচএসসি তেও আমরা যেটাকে নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার ঝিল্লি বলি সেটাকে একটু আরেকটা নামে ডাকছে নিউক্লিয়ার এনভেলপ, আর কিছু না। নিউক্লিয়ার পর্দারই আরেকটা নাম নিউক্লিয়ার এনভেলপ। আর এই যে গোলাকার বস্তুটা, এটা তো আমরা জানি এটার নাম কি? এটার নাম হচ্ছে নিউক্লিওলাস। তাহলে ক্লিয়ার হয়েছে নাকি? নিউক্লিয়ার এনভেলপটা ক্লিয়ার হয়েছে নাকি আমাকে একটু কমেন্টে জানাও তো। তাহলে আমি পরেরটা শুরু করি, এটা আমি মুছে দিই। এভাবে যেটা বুঝবা না সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবা, আমি সাথে সাথে সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে দেখো, প্রোফেজে কি হয়? প্রোফেজে হচ্ছে স্পিন্ডল ফাইবার সৃষ্টির সূচনা ঘটে আর টেলোফেজে হবে উল্টা, স্পিন্ডল ফাইবার ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। তারপর প্রোফেজে নিউক্লিয়াস আকারে বড় হয়। প্রোফেজে কি হয়? প্রোফেজে নিউক্লিয়াস আকারে বড় হয়। এখন দেখো, প্রোফেজে যা ঘটে টেলোফেজে তার বিপরীত ঘটে, কিন্তু সব ঘটনা কিন্তু আর বিপরীত ঘটে না। মানে কয়েকটা ঘটনা বিপরীত ঘটে আর কয়েকটা ঘটনা হয় না। তাহলে দেখো, প্রোফেজে কি হয়? নিউক্লিয়াস আকারে বড় হয়। তারপর এখানে যে ক্রোমোজোম গুলো থাকে, এখানে ক্রোমোজোম গুলো সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি ভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড তৈরি করে। তাহলে এখানে কি হয়? ক্রোমোজোম গুলো সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি ভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড তৈরি করে। তাহলে দেখো, এখানে হচ্ছে নিউক্লিয়াস, প্রোফেজে নিউক্লিয়াস আকারে বড় হয় এবং ক্রোমোজোম গুলো সেন্ট্রোমিয়ার ব্যতীত। এখন দেখো, সেন্ট্রোমিয়ার কি? ধরো এটা যদি ক্রোমোজোম হয়,
এটা হচ্ছে ক্রোমোজোমটা, এটা সম্পূর্ণটা হচ্ছে ক্রোমোজোম, এটা হচ্ছে ক্রোমোজোম, এটা হচ্ছে ক্রোমোজোম। এই যে গোলাকার বস্তুটা দেখতে পাচ্তেছো, এই গোলাকার বস্তুটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। এই গোলাকার বস্তুটার নাম কি? এই গোলাকার বস্তুটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। তাহলে দেখো এই সম্পূর্ণটা হচ্ছে ক্রোমোজোম, আর এই দুইটা বাহুর মাঝখানে যে গোলাকার বস্তুটা থাকে এটার নামই কি বলতো? সেন্ট্রোমিয়ার। তো প্রোফেজে কি বলছে? ক্রোমোজোম গুলো সেন্ট্রোমিয়ার ব্যতীত, সেন্ট্রোমিয়ারটা কি হবে না? বিভাজিত হবে না। মানে সেন্ট্রোমিয়ার একটাই থাকবে, সেন্ট্রোমিয়ার একটাই থাকবে, সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড তৈরি করে। মানে কি হবে? এখানে যে একটা বাহু আছে এইটা বিভাজিত হয়ে দুইটা ক্রোমাটিড হবে, এখানে যে বাহু আছে এখান থেকে দুইটা ক্রোমাটিড হবে, মানে মোট 4টা ক্রোমাটিড হবে। দেখো তো বুঝতে পারছো নাকি? এখানে কি হবে? এই সম্পূর্ণটা হচ্ছে ক্রোমোজোম, ক্রোমোজোমের যে গোলাকার বস্তুটা আছে এটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার, আর এই যে এই দুইটা হচ্ছে বাহু, ক্রোমোজোমের এই দুইটা হচ্ছে বাহু, আর মাঝখানে গোলাকার বস্তুটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। আর এখানে হবে ক্রোমোজোম গুলো সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড তৈরি করে। দেখো সেন্ট্রোমিয়ার ব্যতীত মানে সেন্ট্রোমিয়ারটা বিভাজিত হবে না, সেন্ট্রোমিয়ার কিন্তু একটাই থাকবে। এই বাহুগুলো কি হবে? বিভক্ত হবে, বাহুগুলো বিভক্ত হয়ে একটা বাহু থেকে দুইটা বাহু হবে। তাহলে এই বাহু থেকে দুইটা, এই বাহু থেকে দুইটা, মানে মোট কয়টা বাহু হবে? 4টা বাহু হবে, কিন্তু সেন্ট্রোমিয়ার থাকবে একটা। এগুলা কি লেখা হয়েছে সবার? এগুলা যদি লেখা হয়ে থাকে তাহলে আমি মুছে দিব, তোমরা কমেন্টে জানাও লেখা হয়েছে নাকি। এগুলা হচ্ছে প্রোফেজে ঘটে, আর এগুলা হচ্ছে টেলোফেজে, যেটা হচ্ছে আমি আরো আগে লিখেছি এগুলো মুছে দিছিলাম। তাহলে এই যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড তৈরি হয়, এই ব্যাপারটা সবার ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু প্যাচ লাগবে না হলে। দেখো এখানে সেন্ট্রোমিয়ারটা ব্যতীত হয়, মানে সেন্ট্রোমিয়ারটা বিভাজিত হয় না, ঠিক আছে? এই যে যে জায়গাগুলোতে কনফিউশন বেশি, এই জায়গাগুলোতে স্যাররা বেশি কোয়েশ্চেন করে, কারণ জানে যে মানে স্টুডেন্টদের এই জায়গাগুলোতেই ভুল হবে, মানে তোমাদের এই জায়গাগুলোতেই ম্যাক্সিমাম ভুল হয়। তো তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা, যে স্যাররা কোন জায়গা থেকে কোয়েশ্চেন করবে, কোথায় ভুল হতে পারে। আর ওই ক্ষেত্রে দেখবা ভুল উত্তরটা প্রথম অপশনেই থাকে, যার কারণে ভুলের প্রবণতাটা আরো বেশি হয়। তো ক্লাসটা মনোযোগ দিয়ে করবা এবং নোট করে ফেলবা, ক্লাস শেষে কিন্তু নোটটা সাবমিট করে দিবা গ্রুপের মধ্যে, তাহলে বুঝতে পারবো তোমরা ক্লাসটা কতটুকু মনোযোগ দিয়ে করছো। তাহলে প্রোফেজ এবং টেলোফেজটা বুঝতে পারছো? প্রোফেজে যা যা ঘটে টেলোফেজে তার উল্টা ঘটনা ঘটে। তাহলে এখন আমাদের প্রোফেজ আর টেলোফেজটা শেষ হইলো, এরপরে শুরু করব কি? প্রো মেটাফেজ। তাহলে এখন যেটা পড়াবো সেটা হচ্ছে প্রো মেটাফেজ, প্রো মেটাফেজ বা আদি মধ্য পর্যায়। তাহলে এখন পড়াবো হচ্ছে প্রো মেটাফেজ বা আদি মধ্য পর্যায়। মনে রাখবা এইটা হচ্ছে মানে সবচেয়ে ক্ষণস্থায়ী পর্যায়, মানে এটার সময়কাল সবচেয়ে কম। তাহলে এটা কি? এটা হচ্ছে স্বল্পস্থায়ী পর্যায়, এটা হচ্ছে স্বল্প স্থায়ী পর্যায়। তাহলে প্রোমেটাফেজটা হচ্ছে স্বল্পস্থায়ী পর্যায়, প্রোমেটাফেজটা হচ্ছে স্বল্পস্থায়ী পর্যায়। এখানে কি হয়? স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়, এখানে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। তাহলে দেখো এই ধাপগুলোতেই কিন্তু তোমাদের এমসিকিউ বেশি আসে। কি দেখো, তোমরা প্রোফেজে কি পড়ছিলা? প্রোফেজে পড়ছিলা স্পিন্ডল যন্ত্র সৃষ্টি সূচনা ঘটে। আর প্রোমেটাফেজে কি পড়লা? স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। তাহলে এমসিকিউতে যদি আসে স্পিন্ডল যন্ত্র সৃষ্টির সূচনা ঘটে কোথায়, সূচনা ঘটে, তখন আনসার হবে প্রোফেজ। আর যদি আসে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় কোথায়, আনসার হবে প্রোমেটাফেজ। বুঝতে পারছো জিনিসটা? এখানেই হচ্ছে এমসিকিউটা পেঁচাবে। এমসিকিউ কিন্তু সহজই হয়, সব পরীক্ষা সহজই হয়,
কিন্তু চান্স পায় না, A+ পায় না কেন? এই যে এই জায়গাগুলোতে ভুল হয়। তাহলে তোমাকে যদি বলে স্পিন্ডল যন্ত্র সৃষ্টির সূচনা ঘটে কোথায়, আনসার হবে প্রোফেজ। যদি বলে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় কোথায়, আনসার হবে প্রোমেটাফেজ। তাহলে এই লেখাটা লিখছো, এটা হচ্ছে গিয়ে এটা প্রোফেজে পড়ে আসছে, জাস্ট আমি তোমাদেরকে সচেতন করার জন্য এটা আবার আমি লিখে বুঝাইলাম। তাহলে প্রোমেটাফেজে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। প্রোমেটাফেজে কি হয়? প্রোমেটাফেজে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। তারপরে প্রোমেটাফেজে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। দেখো স্পিন্ডল, আচ্ছা এখানে স্পিন্ডল যন্ত্র বলতে পারবা, স্পিন্ডল তন্তুও বলতে পারবা। স্পিন্ডল তন্তুর সাথে স্পিন্ডল তন্তুর সাথে সেন্ট্রোমিয়ার লেগে থাকলে, স্পিন্ডল তন্তুর সাথে সেন্ট্রোমিয়ার লেগে থাকলে সেই সকল স্পিন্ডল তন্তুকে আকর্ষণ তন্তু বলে। আকর্ষণ তন্তু বলে। তাহলে স্পিন্ডল তন্তুর সাথে যদি সেন্ট্রোমিয়ার লেগে থাকে, ওই সকল স্পিন্ডল তন্তুকে বলবো আকর্ষণ তন্তু বা অ্যাট্রাকশন ফাইবার। আকর্ষণ তন্তু বা অ্যাট্রাকশন ফাইবার। এখানে হচ্ছে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়। এখানে কি হয়? ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়। এখানে কি হয়? ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়। কেন দেখা যায় এটা কিছুক্ষণ পরে আমি বলবো। তারপর 5 নম্বরে, আচ্ছা নিচে দেখা যাচ্ছে লেখা? দেখা যাচ্ছে। তারপরে এখানে লিখে রাখো যে ক্রোমোজোমের মধ্যবর্তী অঞ্চলকে বিষুবীয় অঞ্চল বলে। বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর বলে। বিষুবীয় অঞ্চল বা কি বলে? ইকুয়েটর বলে। বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর। তাহলে প্রোমেটাফেজ ধাপের এগুলা মনে রাখলেই হবে। এটা হচ্ছে স্বল্পস্থায়ী পর্যায়। এখানে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। এখানে স্পিন্ডল তন্তুর সাথে সেন্ট্রোমিয়ার লেগে থাকলে সেই সকল স্পিন্ডল তন্তুকে আকর্ষণ তন্তু বলে। ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়। আর ক্রোমোজোমের মধ্যবর্তী অঞ্চলকে কি বলে? বিষুবীয় অঞ্চল। তোমরা এতটুকু লিখে নাও, বাকিটা আমি বুঝাই দিব। ক্রোমোজোমীয় নৃত্যটা কি দাঁড়াও বলতেছি। তাহলে এখানে কি হয়, আমি একটু চিত্রটা যদি আঁকি। চিত্রটা আঁকতেছি। তোমরা 9, 10 এরকম আঁকছো। তাহলে দেখো এইটাকে, এই দুইটাকে কি বলে? এই দুইটাকে বলে প্রান্ত। এটার নাম কি? এটা হচ্ছে প্রান্ত বা মেরু। এই দুইটা মেরু, এই একটা মেরু, এই একটা মেরু। এগুলো হচ্ছে ক্রোমোজোম গুলা। এগুলো হচ্ছে স্পিন্ডল তন্তু। ঠিক আছে? এগুলা কি? এগুলো হচ্ছে স্পিন্ডল তন্তুটা। এটা কি? এটা হচ্ছে স্পিন্ডল তন্তু। এই যে এগুলা হচ্ছে স্পিন্ডল তন্তু। তো এই স্পিন্ডল তন্তুগুলোর সাথে কি হয়? ক্রোমোজোম গুলো বা সেন্ট্রোমিয়ার গুলো লেগে থাকে। এখানে কি হয়? এখানে এই সেন্ট্রোমিয়ার গুলো লেগে থাকে। এখানে সেন্ট্রোমিয়ার গুলো লেগে থাকে। তাহলে দেখো এটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র বা তন্তু। এটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র। স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল তন্তুও বলতে পারবা। তো স্পিন্ডল তন্ত্রর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা লাগানো থাকে। এই যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা লাগানো থাকে। এখন কি হয়? প্রত্যেকটা স্পিন্ডল যন্ত্রের সাথে লাগানো থাকে না। যে কয়টা স্পিন্ডল যন্ত্রের সাথে লাগানো থাকে, দেখো এই যে এই সেন্ট্রোমিয়ারটা কিন্তু এই স্পিন্ডল যন্ত্রের সাথে লাগানো আছে। তাহলে এই স্পিন্ডল যন্ত্রটাকে আমরা স্পেশালি বলবো আকর্ষণ তন্তু।
মানে ধরো এটা হচ্ছে স্পিন্ডল যন্ত্রগুলা, এগুলো হচ্ছে স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল তন্ত্র। তো এটার সাথে ধরো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা লাগানো আছে, এই যে সেন্ট্রোমিয়ারটা, এটার সাথেও ধরো সেন্ট্রোমিয়ারটা লাগানো আছে। তাহলে এই চারটার মধ্যে এইটাকে আর এইটাকে বলবো আকর্ষণ তন্তু, কিন্তু এই দুইটা কিন্তু আকর্ষণ তন্তু না। মানে যে স্পিন্ডল যন্ত্রের সাথে সেন্ট্রোমিয়ার লাগানো থাকে সেগুলো হচ্ছে আকর্ষণ তন্তু। এখন যখন সেন্ট্রোমিয়ার গুলো লাগানো থাকে তখন স্পিন্ডল যন্ত্রগুলো মানে বা ক্রোমোজোম গুলো হচ্ছে কম্পিত হয়, ঠিক আছে? কারণ স্পিন্ডল যন্ত্রে লাগার কারণে স্পিন্ডল যন্ত্রের ক্ষয় হতে থাকে বা বিলুপ্তি হতে থাকে। তখন কি হয়, তখন হচ্ছে গিয়ে ক্রোমোজোমের নৃত্যগুলা দেখা যায়। যখন এই সেন্ট্রোমিয়ার গুলো স্পিন্ডল যন্ত্রের সাথে লাগে তখনই ক্রোমোজোমীয় নৃত্য হয় বা একটা কম্পন হয়, যেটাকে বলে ক্রোমোজোমীয় নৃত্য। এখন ক্রোমোজোমীয় নৃত্যটা বুঝছো নাকি বলতো? আবার একটু রিপিট করতেছি। প্রোমেটাফেজ হচ্ছে স্বল্পস্থায়ী পর্যায়, মানে এই পাঁচটা ধাপের মধ্যে সবচেয়ে স্বল্পস্থায়ী পর্যায় হচ্ছে প্রোমেটাফেজ। এখানে কি হয়, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। এখানে কি হয়, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। তোমাকে যদি বলে স্পিন্ডল যন্ত্র সৃষ্টির সূচনা ঘটে কোথায়, তাহলে আনসার হবে প্রোফেজ। সূচনা ঘটে তখন হবে প্রোফেজ। আর যদি বলে সৃষ্টি হয় কোথায়, আনসার হবে প্রোমেটাফেজ। তারপর স্পিন্ডল তন্তুর সাথে সেন্ট্রোমিয়ার লেগে থাকে সেই সকল স্পিন্ডল তন্তুকে আমরা বলবো আকর্ষণ তন্তু। যেগুলোর সাথে সেন্ট্রোমিয়ার লেগে থাকবে, যেমন এই দুইটার সাথে লেগে আছে সেজন্য এই দুইটা হচ্ছে আকর্ষণ তন্তু, আর বাকি দুইটা কিন্তু আকর্ষণ তন্তু না। তারপরে এখানে কি হয়, ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়। ক্রোমোজোমীয় নৃত্য কি, যখন স্পিন্ডল যন্ত্রের সাথে সেন্ট্রোমিয়ারটা লাগবে তখন ক্রোমোজোমটা একটু কম্পিত হয়, যেটাই মেইনলি ক্রোমোজোমীয় নৃত্য। আর ক্রোমোজোমের মধ্যবর্তী অঞ্চলকে কি বলে, বিষুবীয় অঞ্চল। এই ধরো এই দুইটা হচ্ছে মেরু, এই একটা মেরু, এই একটা মেরু, এটা হচ্ছে স্পিন্ডল যন্ত্রটা। তো স্পিন্ডল যন্ত্রের যে মাঝখানের অঞ্চলটা আছে, এই মাঝখানের অঞ্চলটাকে বা মধ্যবর্তী অঞ্চলটাকেই বলে বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর। এখন যেটা পড়াবো এর পরের ধাপ, এর পরের ধাপের নাম কি, এর পরের ধাপের নাম হচ্ছে মেটাফেজ। এর পরের ধাপের নাম কি, প্রোমেটাফেজের পরের ধাপের নাম হচ্ছে মেটাফেজ। মেটাফেজে কি হয়, মেটাফেজের শুরুতেই যেটা হয়, ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে আছে। তাহলে এখানে কি হয়, এখানে ক্রোমোজোম গুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়। এখানে হয় ক্রোমোজোম গুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে কি হয়, বিন্যস্ত হয়, বা ক্রোমোজোম গুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে কি হয়, অবস্থান, বা কি লিখতে পারো, অবস্থান নেয়। বিষুবীয় অঞ্চলে বা তুমি কি লিখতে পারো, মধ্যবর্তী অঞ্চলে, কারণ বিষুবীয় অঞ্চল মানেই মধ্যবর্তী অঞ্চল। তাহলে এখানে কি হয়, ক্রোমোজোম গুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় বা মধ্যবর্তী অঞ্চলে অবস্থান নেয়। তারপর এখানে যে অবস্থান নেয় ক্রোমোজোম গুলো স্পিন্ডল যন্ত্রের ক্রোমোজোম গুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়াকে মেটাকাইনেসিস বলে। তাহলে ক্রোমোজোম গুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়াকে মেটাকাইনেসিস বলে। 3 নম্বরে হচ্ছে এখানে ক্রোমোজোম গুলো সর্বাধিক খাটো ও মোটা হয়। তাহলে এখানে কি হয়, এখানে ক্রোমোজোম গুলো সর্বাধিক খাটো ও মোটা হয়।
এই প্রক্রিয়াকে বলে, এই যে সর্বাধিক খাটো ও মোটা হয় এই প্রক্রিয়াকে বলে সুপার কয়েলিং। এই প্রক্রিয়ার নাম কি? সুপার কয়েলিং। আর এই যে ঘটনাটা ঘটতেছে এই ঘটনাটার নাম হচ্ছে কনডেনসেশন। কনডেনসেশন। এই ঘটনাটার নাম কি? এই ঘটনাটার নাম হচ্ছে কনডেনসেশন। এখানে কি হয় দেখো, নিচে লেখা দেখা যাচ্ছে নাকি একটু দেখো তো। নিচে লেখা দেখা যাচ্ছে নাকি একটু দেখো। হ্যাঁ দেখা যাচ্ছে, তাহলে আমি পরেরটা লিখি। এখানে ক্রোমোজোমের সংখ্যা ক্রোমোজোমের সংখ্যা আকার আকৃতি গণনা করা যায়। আকার আকৃতি গণনা করা যায়। ক্রোমোজোমের সংখ্যা আকার আকৃতি গণনা করা যায়। এখানে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। তাহলে এই ঘটনাগুলো হচ্ছে মেটাফেজে ঘটে। এখন দেখো, এখন তোমরা লিখিও না, এখন আমি আরেকটু রিপিট করে তোমাদেরকে বুঝাই দিচ্ছি, তারপর তোমরা লেখো। যারা যারা ক্লাস করতেছো এখন সবাই ক্লাসে মনোযোগ দাও, আমি তোমাদেরকে এটা বুঝাই দিব, তারপর তোমরা লিখিও। তাহলে দেখো মেটাফেজে কি হয়, ক্রোমোজোম গুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় বা মধ্যবর্তী অঞ্চলে বিন্যস্ত হয়। মানে চিত্রটা যদি আঁকি, এইটা যদি চিত্রটা হয়, এই যে স্পিন্ডল যন্ত্রটা আছে, স্পিন্ডল যন্ত্রের মধ্যবর্তী অঞ্চল এইটা না, এই মধ্যবর্তী অঞ্চলটা, এই মাঝখানে ক্রোমোজোম গুলা চলে আসবে। ক্রোমোজোম গুলা কোথায় অবস্থান করবে? এখন মধ্যবর্তী অঞ্চলে অবস্থান করবে। তাহলে দেখো এটা হবে চিত্রটা। এগুলো হচ্ছে স্পিন্ডল যন্ত্র। এখানে ক্রোমোজোম গুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় বা মধ্যবর্তী অঞ্চলে আসবে। এই যে দেখো সবগুলা ক্রোমোজোম মধ্যবর্তী অঞ্চলে মানে মাঝখানে চলে যাবে। তাহলে এই ক্রোমোজোম গুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়াকে কি বলে বলতো? মেটাকাইনেসিস। এটা অনেকবার আসছে। মেটাকাইনেসিস কাকে বলে? এই যে ক্রোমোজোম গুলো মাঝখানে চলে আসছে বা মধ্যবর্তী অঞ্চলে চলে আসার যে ঘটনা, এইটার নাম হচ্ছে মেটাকাইনেসিস, মানে ক্রোমোজোম গুলো মাঝখানে এসে যায়। তারপরে এখানে কি হয়, ক্রোমোজোম গুলো সর্বাধিক খাটো ও মোটা হয়। তাহলে এখন দেখো আবার স্মরণ করো, প্রোফেজে কি হয়েছিল? প্রোফেজে ক্রোমোজোম গুলো খাটো ও মোটা হয়। তাহলে আর এখানে কি হয়, সর্বাধিক খাটো ও মোটা হয়। তোমাকে যদি বলে যে ক্রোমোজোম গুলো খাটো ও মোটা হয় কোথায়, আনসার হবে প্রোফেজে। আর যদি বলে সর্বাধিক খাটো ও মোটা হয় কোথায়, তখন আনসার হবে মেটাফেজ। যদি প্রশ্নে সর্বাধিক কথাটা বলে তখন আনসার হবে কি? মেটাফেজ। আর যদি শুধু বলে খাটো ও মোটা হয় কোথায়, আনসার হবে প্রোফেজ। তাহলে এখানে ক্রোমোজোম গুলো সর্বাধিক খাটো ও মোটা হয়। এই যে খাটো ও মোটা হওয়ার একটা প্রক্রিয়া, একটা তো প্রক্রিয়ার মাধ্যমেই মোটা বা খাটো হবে। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে সুপার কয়েলিং। সুপার কয়েলিং এর মাধ্যমে কি হয়, খাটো ও মোটা হয়। এই প্রক্রিয়াটার নাম সুপার কয়েলিং। আর এই যে ঘটনাটা ঘটতেছে, এই ঘটনাটার নাম হচ্ছে কনডেনসেশন। এটা মাথায় রাখা লাগবে যে সর্বাধিক খাটো ও মোটা হওয়ার প্রক্রিয়া হচ্ছে সুপার কয়েলিং, আর ঘটনাটাকে বলবো কনডেনসেশন। তারপর এখানে ক্রোমোজোম গুলো যেহেতু অনেক মোটা হয়, তাহলে মোটা হলে আমরা সংখ্যাটা গণনা করতে পারবো। তাহলে এখানে ক্রোমোজোমের সংখ্যা আকার আকৃতি কি করা যায় বলতো? গণনা করা যায়। মানে এটার শেপটা কিরকম তুমি বলতে পারবা, এবং সংখ্যাটা গুনতে পারবা, যেহেতু এটা অনেক মোটা হয়, চোখের মধ্যে দৃশ্যমান হয়। তারপরে এখানে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। দেখো এখানে তোমাকে বলছে সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, কিন্তু প্রোফেজে পড়ছিলাম কিন্তু ঘটতে থাকে।
তোমাকে যদি বলে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটতে থাকে কোথায়, আনসার হবে প্রোফেজ। আর যদি বলে সম্পূর্ণ বিলুপ্তি ঘটে কোথায়, আনসার হবে মেটাফেজ। এখানে কিন্তু অনেক কনফিউশন কোয়েশ্চেন আছে, তো তোমরা ভালো করে দেখে দেখে পড়বা, আর যে কথাগুলো বলতেছি সেই কথাগুলো খেয়াল করবা। তো এখন তোমরা তুলে নাও। তাহলে মেটাফেজে হচ্ছে এই ঘটনাগুলো ঘটে, এগুলো মাথায় রাখা লাগবে। দেখো মেটাফেজে হচ্ছে আরেকটা ঘটনা ঘটে, এটা তো 5 নাম্বার। 6 নাম্বার আরেকটা ঘটনা ঘটে, এটা একটু লিখে দিই। এই মেটাফেজের শেষের দিকে, মানে মেটাফেজ প্রায় শেষ হয়ে যাবে, এই শেষের ধাপে কি হয়, মেটাফেজে আরেকটা ঘটনা ঘটে। এখানে হচ্ছে সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে। সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে। তাহলে মেটাফেজে কি হয়, মেটাফেজে সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়। সেন্ট্রোমিয়ারের বিভাজন কি রকম, সেন্ট্রোমিয়ারের বিভাজন হচ্ছে, ধরো এটা হচ্ছে ক্রোমোসোমটা, এইটা কি হয়ে যাবে, মাঝ বরাবর বিভক্ত হয়ে যাবে, মানে সেন্ট্রোমিয়ারটা বিভাজিত। সবাই একটু মনোযোগ দাও, আমি আবার একটু বুঝাই দিচ্ছি। এই মেটাফেজে কি হয়, সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে। তাহলে দেখো এই যে ক্রোমোসোমটা, এই ক্রোমোসোমটার এইটা হচ্ছে সেন্ট্রোমিয়ারটা, এই সেন্ট্রোমিয়ারটার বিভাজিত হয়। একটা সেন্ট্রোমিয়ার থেকে দেখো দুইটা সেন্ট্রোমিয়ার হয়েছে, একটা সেন্ট্রোমিয়ার থেকে কয়টা সেন্ট্রোমিয়ার হয়েছে, দুইটা সেন্ট্রোমিয়ার। এই দুইটা বাহু, এই সেন্ট্রোমিয়ারে দুইটা বাহু, এই সেন্ট্রোমিয়ারে দুইটা বাহু, তখন এইটাকে বলবো অপত্য ক্রোমোসোম। এটাকে আমরা কি বলবো, অপত্য ক্রোমোসোম। তাহলে এখানে কি হয়েছে দেখো, একটা সেন্ট্রোমিয়ার থেকে দুইটা সেন্ট্রোমিয়ার হয়েছে, মানে দুইটা ক্রোমোসোম, তখন এটাকে বলবো অপত্য ক্রোমোসোম। আর প্রোফেজে যেটা হয়েছিল সেটা বলতেছিলাম, যে প্রোফেজে কিন্তু এই যে সেন্ট্রোমিয়ারটার বিভাজন হয় নাই, সেন্ট্রোমিয়ার ছাড়া বাহুগুলা বিভাজিত হয়েছিল। এই বাহু থেকে দুইটা বাহু, এই বাহু থেকে এই দুইটা বাহু, মানে মোট 4টা বাহু হয়েছিল, কিন্তু সেন্ট্রোমিয়ার কিন্তু একটাই ছিল। কিন্তু মেটাফেজে এই সেন্ট্রোমিয়ারটা বিভাজিত হয়ে দুইটা সেন্ট্রোমিয়ার হয়। বুঝতে পারছো এই জিনিসটা, বুঝছো না কি বলো? তাহলে আমি মুছে দিচ্ছি, এর পরের ধাপে যাই। আরেকটা ধাপে বাকি আছে, সেটা হচ্ছে অ্যানাফেজ। তাহলে এখন যেটা পড়াবো সেটা হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজ বা গতি পর্যায়, অ্যানাফেজ বা কি বলতো, গতি পর্যায়। এখানে কি হয়, মেটাফেজে ক্রোমোসোম গুলো মাঝখানে চলে আসছিল, এখন ক্রোমোসোম গুলো আবার মেরুর দিকে চলে যাবে। তাহলে এখানে ক্রোমোসোম গুলোর মেরুমুখী চলন দেখা যায়। এখানে ক্রোমোসোম গুলোর মেরুমুখী চলন দেখা যায়। এই যে মেরুমুখী চলন, এই মেরুমুখী চলনের মধ্যে বাহুগুলো হবে অনুগামী আর সেন্ট্রোমিয়ার হচ্ছে অগ্রগামী। সেন্ট্রোমিয়ার হয় অগ্রগামী, আর যে বাহুগুলো আছে, বাহুগুলো হয় অনুগামী। তাহলে ক্রোমোসোম গুলোর মেরুমুখী চলন দেখা যায়। এই মেরুমুখী চলনের মধ্যে সেন্ট্রোমিয়ার হয় অগ্রগামী, বাহুগুলো হয় অনুগামী। মানে এখানে কি হবে দেখো, যে চলনটা মানে যেভাবে চলবে, এই যে এখানে থাকবে সেন্ট্রোমিয়ারটা আর এখানে থাকবে এই বাহুগুলা, মানে এইটা থাকবে অগ্রগামী, মানে এটা সামনের দিকে থাকবে। অগ্রগামী মানে কি, যেটা সামনের দিকে চলে। আর অনুগামী মানে কি, এইটাকে অনুসরণ করে ওইটা চলে। তাহলে এই বাহুগুলা হবে অনুগামী। তাহলে যে চলনে, এই চলনের মধ্যে সেন্ট্রোমিয়ারটা সামনের দিকে থাকবে, মানে অগ্রগামী, সামনে যাবে। আর বাহুগুলো হবে অনুগামী, মানে সেন্ট্রোমিয়ারকে অনুসরণ করে বাহুগুলো যাবে। এখানে যে চলনগুলো হবে, এখানে চলনের মধ্যে ক্রোমোসোমের বিভিন্ন আকৃতি দেখা যায়। এখানে কি ক্রোমোসোমগুলোর বিভিন্ন ধরনের
আকৃতি দেখা যায়। ক্রোমোজোম গুলোর বিভিন্ন ধরনের আকৃতি দেখা যায়। কি কি? একটা হচ্ছে এল আকৃতি, একটা হচ্ছে ভি আকৃতি, আই, তারপর জে। যেটা এল আকৃতির সেটার নাম হচ্ছে মেটাসেন্ট্রিক। যেটা আচ্ছা প্রথমে হবে ভি আকৃতি, তারপর এল আকৃতি, তারপর আই আকৃতি, তারপর জে আকৃতি। বি এল, তারপর হচ্ছে জে, তারপর হচ্ছে আই আকৃতি। যেটা ভি আকৃতি, ভি আকৃতির এটার নাম হচ্ছে মেটাসেন্ট্রিক। এটার নাম কি? মেটাসেন্ট্রিক। যেটা ভি আকৃতির সেটার নাম হচ্ছে মেটাসেন্ট্রিক। এই যে ভি আকৃতির এরকম শেপটা এরকম হবে। তারপর যেটা এল আকৃতির সেটার নাম হচ্ছে সাব মেটাসেন্ট্রিক। সাব মেটাসেন্ট্রিক। যেটা এল আকৃতির সেটার নাম হচ্ছে সাব মেটাসেন্ট্রিক। এটার শেপটা হবে এরকম, একটা বাহু লম্বা আর একটা বাহু খাটো। আর যেটা জে আকৃতির সেটার নাম হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। এটার নাম কি? অ্যাক্রোসেন্ট্রিক। এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। তাহলে যেটা জে আকৃতির সেটার নাম কি? সেটার নাম হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। এরকম করে যেটা যে আকৃতির সেটার নাম হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। এই যে যেটা যে আকৃতির সেটার নাম অ্যাক্রোসেন্ট্রিক। তারপর যেটা আই আকৃতির সেটার নাম হচ্ছে টেলোসেন্ট্রিক। সেটার নাম কি? টেলোসেন্ট্রিক। যেটা আই আকৃতির সেটার নাম কি? সেটার নাম হচ্ছে টেলোসেন্ট্রিক। এটা এইভাবে থাকে। তাহলে দেখো এখানে কি হয় যে ক্রোমোজোম গুলোর চলনের মধ্যে বিভিন্ন আকার আকৃতি দেখা যায়। একটা হচ্ছে ভি আকৃতির, এল আকৃতির, জে আকৃতির, আই আকৃতির। ভি আকৃতিটির নাম হচ্ছে মেটাসেন্ট্রিক, এল আকৃতির সাব মেটাসেন্ট্রিক, জে আকৃতির অ্যাক্রোসেন্ট্রিক, আই আকৃতির টেলোসেন্ট্রিক। তো ক্রোমোজোম গুলো মেরুর মধ্যে চলন। তো ক্রোমোজোম গুলো যখন মেরুতে পৌঁছাই যাবে, ক্রোমোজোম গুলো মেরুতে পৌঁছালে অ্যানাফেজ পর্যায় শেষ হয়। তাহলে ক্রোমোজোম গুলো যখন মেরুতে পৌঁছায় যাবে তখনই অ্যানাফেজ পর্যায়টা শেষ হয়ে যাবে। তাহলে অ্যানাফেজ পর্যায়ে এই ঘটনাগুলো ঘটে। তাহলে দেখো এখানে আবার আমি একটু বলতেছি, মেটাফেজ ধাপে কি হয়েছিল? ক্রোমোজোম গুলো মধ্যবর্তী অঞ্চলে চলে আসছিল। এখন কি হবে? এই ধরো স্পিন্ডল তন্ত্রগুলো তো বিলুপ্ত হতে থাকে। এই যে ক্রোমোজোম গুলো এবার কি হবে? মেরুর দিকে যাবে। ঠিক আছে, ক্রোমোজোম গুলো এবার কি হবে? মেরুর দিকে যাবে। তো মেরুর দিকে গেলে ক্রোমোজোম গুলোর মেরুমুখী চলন হয়, মানে মেরুর দিকে যেতে শুরু করবে। এই যে এগুলো তো মেরু ছিল, এগুলা কি ছিল? এইটা একটা মেরু, এইটা একটা মেরু। তো এখন ক্রোমোজোম গুলো কি হবে? মেরুর দিকে যাবে। তো মেরুর দিকে গেলে সেন্ট্রোমিয়ার গুলো হয় অগ্রগামী, মানে সেন্ট্রোমিয়ার গুলো সামনে থাকে আর বাহুগুলো হয় অনুগামী, মানে সেন্ট্রোমিয়ার পেছনে থাকে বাহুগুলা। এই যখন এরকম মানে চলনটা হয় তখন ক্রোমোজোম গুলোর আকৃতি বিভিন্ন রকম হয়। বি আকৃতির হয়, এল আকৃতির হয়, জে আকৃতির হয়, আই আকৃতির হয়। বি হলে সেটাকে মেটাসেন্ট্রিক, এল হলে সাব মেটাসেন্ট্রিক, জে হলে অ্যাক্রোসেন্ট্রিক, আই হলে টেলোসেন্ট্রিক। আর যখনই ক্রোমোজোম গুলো মেরুতে পৌঁছাইয়ে যাবে তখনই অ্যানাফেজটা শেষ। ঠিক আছে, তারপর টেলোফেজ শুরু হবে। আর টেলোফেজটা তো আমরা পড়াই দিচ্ছি প্রোফেজের সাথে। তো তোমরা এই পাঁচটা ধাপ আশা করি ভালো করে বুঝতে পারছো। ক্যারিওকাইনেসিসের মানে মাইটোসিসের পাঁচটা ধাপ। তো বুঝে থাকতে তোমরা, এটা হচ্ছে আমরা গ্রুপের লিংক দিব, তোমরা ওখানে সাবমিট বা পোস্ট করে দিবা। তো তোমরা আশা করি এটা তুলে ফেলছো এবং করে ফেলবা। তো আমি যতটুকু পড়াইছি ততটুকু পড়লেই হবে। আর এর বাড়তি করতে চাইলে সমস্যা নাই। তোমরা যদি এইটুকু পড়ো, দেখবা মেডিকেল এডমিশন টেস্ট বলো, যে কোনো ভার্সিটির এডমিশন টেস্ট বলো বা এইচএসসি পরীক্ষা বলো, কলেজের পরীক্ষা বলো, সবগুলা কিন্তু এখান থেকেই কমন পাবা। এবং আমি কিন্তু এগুলাই পড়ে আসছি। তো এগুলা যদি তোমরা রেগুলার দেখো, হার্ড ওয়ার্ক বেশি করা লাগে না। তুমি যদি রেগুলারের পড়া রেগুলার শেষ করো এটাই অনেক, তাহলে তুমি একটা ভালো ভার্সিটিতে চান্স পেতে পারবে। আর তুমি যদি পড়া জমায় রাখো তাহলে পাবা না। অনেক পরিশ্রম করা লাগবে, ডেলির পড়া ডেলি শেষ করা লাগবে, দরকার হলে তার এক্সট্রাও পড়া লাগবে, না হলে চান্স পাওয়া যাবে না।
তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো, পরের ক্লাসে যুক্ত হবা। তাহলে এতটুকুই আমি লাইভ ক্লাসটা শেষ করতেছি।